দর্শক শুভেচ্ছা, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সুস্থ মেরুদণ্ড অনুষ্ঠানে। এই অনুষ্ঠানটির পৃষ্ঠপোষকতা করছে বাংলাদেশ স্পাইন অ্যান্ড অর্থোপেডিক হাসপাতাল এবং আমরা আজকে যে বিষয়টি আলোচনায় রেখেছি সেই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। ডিস্ক প্রোল্যাপস সায়াটিকার বা কোমর ব্যথার অন্যতম কারণ। আমরা অনেকেই এই ধরনের সমস্যায় ভুগে থাকি। কোমর ব্যথা হলে আমরা অনেক ধরনের প্রবলেম থেকে আমরা কনফিউজড হয়ে যাই অনেক সময় যে আসলে যথাযথ সুচিকিৎসা পাবার জন্য আমরা আসলে কোন ডাক্তারের কাছে যাব। এই বিষয়টি আজকে আলোচনায় প্রাধান্য পাবে। আজকে আমাদের সঙ্গে একজন বিজ্ঞ আলোচক উপস্থিত হয়েছেন বরাবরের মতো, অধ্যাপক ডক্টর মোহাম্মদ শাহ আলম, চিফ কনসালটেন্ট, বাংলাদেশ স্পাইন অ্যান্ড অর্থোপেডিক হাসপাতাল। আমরা সরাসরি চলে যাচ্ছি অতিথির কাছে। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ। একটু কঠিন বিষয় কিনা ডিস্ক প্রোল্যাপস বা সায়াটিকা, বুঝতে কোথাও সমস্যা হয় কিনা রোগীদের? না, রোগীদের ধন্যবাদ আপনাকে। আসলে কোমর ব্যথার অনেক কারণ আছে। তো ডিস্ক প্রোল্যাপস যেটা আমরা অনেক সময় রোগীরাই বলেন এসে, বা এখন তো ইউটিউবে অনেক কিছু জানা যায় অনলাইনে, বলেন যে আমার সায়াটিক পেন বা আমার সায়াটিকা হয়েছে। তো সেজন্য ডিস্ক যখন প্রোল্যাপস হয়ে যায়, হলেই যে সবসময় সায়াটিক পেন হয় তা না। সায়াটিক পেন বলতে আমরা মনে করি যে কোমরে ব্যথা সাথে কোনো পায়ের দিকে যায়, নিচের দিকে যখন যাবে। কারণ এই নিচের দিকে যাওয়া মানে সায়াটিকা, মানে সায়াটিকা একটা নার্ভ আছে, স্নায়ুতন্ত্রের একটা পার্ট। দুইটা পায়ে বড় মোটা মোটা আমরা বলি, যেটা হলো মানে কি পেরিফেরাল নার্ভ, যে একদম ব্রেইনের সাথে লাগানো মোটা একটা তারের মধ্যে একদম আঙুল টাঙ্গুল পর্যন্ত সব জায়গায় যাবে। ওই সায়াটিক নার্ভের মধ্যে যখন চাপ পড়বে তখন হলো সায়াটিকা হয়। তো সেই জন্যই সাধারণ লোকজন অনেক সময় যখন আমাদেরকে এসে বলে কারণটা হলো ডিস্ক প্রোল্যাপস। মানে আসলে ডিস্কটা কি, সেটা হলো ইম্পর্টেন্ট ইস্যু। সেটা হলো যদি আমরা এই মডেলের দিকে তাকাই, মেরুদণ্ড তো আসলে অনেক ছোট ছোট হাড়, এক একটা হাড়কে আমরা বলি কশেরিকা। এই দুইটা হাড়ের মাঝখানে যেটা জোড়া থাকে ডিস্ক, এটা একটা স্প্রিংয়ের মতো কাজ করে। এটা সফট একটা স্ট্রাকচার। এগুলো ঠিক আমাদেরকে সামনে ঝুঁকানো, পিছনে যাওয়া, রোটেট করা, ঘোরা, এইটাকে খুব সাহায্য করে এই ডিস্কগুলো। এই ডিস্ক না থাকলে ঠিক আমরা যে বাঁকা হওয়া বা ধরেন এপাশ ওপাশ হওয়া, এটা সম্ভব ছিল না, কারণ স্ট্রেট শক্ত থাকলে। সো এটাকে ফ্লেক্সিবল করে এবং এটা অনেকটা আমরা যে আমাদের শরীরটার ধরেন যে আমরা ওজন বহন করি, এটা সাহায্য করে। এবং এটা না থাকলে ধরেন আমাদের চলাটা কমফোর্টেবল হতো না। এটা গাড়ির যেমন শক অ্যাবজর্বার থাকে, আমাদের ডিস্কগুলো ঠিক শক অ্যাবজর্বার। মানে আমরা সবসময় একটু এরকম ওঠানামার মধ্যে আমরা থাকি, আমরা বুঝতে পারি না যে মুভমেন্টগুলো করি, রাইট, ওটার একটা ব্যালেন্স হবে। হাতের একটা ওয়েট আছে, পায়ের একটা ওয়েট আছে, আমার শরীরের একটা ওয়েট আছে। এই ওয়েটটা তো পুরাটা লাস্টলি মেরুদণ্ড দিয়েই থাকে, কারণ সে হলো সেন্টারে। এই ডিস্কগুলো ওঠানামা করবে, এটা স্প্রিংয়ের মতো কাজ করবে। এবং এই যে স্প্রিং কোনো কারণের জন্য যে কোনো বেশি লোড পড়ে যায়, তাহলে এই লোড পড়ে গেলে তখন একটা লেভেল পর্যন্ত এই যে ডিস্ক ম্যাটেরিয়াল যেটা জেলির মতো, এইটা আপনার আর মানে কি কন্ট্রোল করতে পারে না, তার ভারসাম্যতা হারিয়ে ফেলে। তখন যে এই ডিস্কগুলোর চতুর্দিকে যে লেয়ার থাকে প্রোটেক্টিভ, এই লেয়ারগুলো ড্যামেজ হয়। ধরেন প্রায় 40-50টা মানে বেষ্টনীর মাধ্যমে এই ডিস্কটা কাজ করে। এখন যদি 10-15টা বেষ্টনী ছিঁড়ে গেল, তখন ব্যথাটা থাকবে শুধু কোমরে, তখন কিন্তু সায়াটিকা না। কিন্তু যখন পুরাটা ছিঁড়ে যাবে, গিয়ে এই জেলগুলো গিয়ে পায়ের ওই নার্ভ, যেটা সায়াটিক নার্ভের মধ্যে চাপ পড়বে, রুটের মধ্যে চাপ পড়বে, তখন যে নিচের দিকে যে যাবে সায়াটিক পেন, দ্যাট ইজ কল্ড সায়াটিকা। আচ্ছা, এখন এই ব্যথাটা সাধারণত কিভাবে হয়, প্রেজেন্টেশন দেখতে পারি কিনা? হ্যাঁ, প্রেজেন্টেশন আছে, কিভাবে আসে সে দেখুন। যদি যে ছবিটা যদি দেখেন, এই যে আমরা ডিস্ক, এটা আমরা একটা মডেলের মতো বলছি। আমার ডান পাশে যেটা একদম নিচে আমরা বলি একদম L4 L5, মানে লাম্বার রিজনে কোমরের L4 এবং L5, এটা একটা লোকেশন। উপরেটার সাথে যদি আমরা তুলনা করি, দুইটা হাড়ের মাঝখানে যে ডিস্ক লাল রঙের যেটা দেখা যায়, দেখেন একদম নিচে মনে হয় গলে গিয়ে পিছনের দিকে ঠিক তেলের পিঠা ভাজলে যেমন একটা গুটলির মতো হয়ে যায়, ঠিক সেরকম আছে। এইটা হলো আপনার হলো ডিস্ক প্রোল্যাপস, উপরে দুইটা ভালো ডিস্ক। আমরা যে পরেরটা যাই, যে রুগী সাধারণত দেখেন কেমন বাঁকা হয়ে আছে, ব্যথা, এইটা আমাদের একটু ভালো বোঝা যায়। দেখেন আমরা যে বলছিলাম, আমার বাম সাইডে যেটা লাল রঙের ওইটা ডিস্ক, চতুর্দিকে যেটা ব্লু কালার, এই কালারগুলো কিন্তু ধরেন হলো অনেক বেষ্টনী লেয়ার্স। আর আমার ডান পাশে দেখেন ওই জেলগুলো একটু বের হয়ে ওই যে নার্ভের মধ্যে লাল ব্যথার, হ্যাঁ, তখন আর্লি স্টেজে যখন থাকবে, তখন ব্যথা শুধু কোমরে থাকবে। যখন ওই যে তারের মতো দুই পাশে যাচ্ছে, ওর মধ্যে টাচ করলে ব্যথা শুন করে একদম শুটিং পেন, আমরা বলি একদম ইলেকট্রিক পেনের মতো। আসলে ইলেকট্রিসিটির মতো এটা পাস করবে, ব্যথাটা যাবে শুটিং, একদম রুগী অনেক কষ্ট থাকবে।
যদি আমরা রুগী দেখতে চাই, পরেরটা যদি আমরা যাই, তাহলে আমরা বুঝতে এই পারবো অবস্থায় কি রোগী দাঁড়িয়ে থাকতে পারে? না, এই যে আছে দাঁড়াতে পারবে, কিন্তু বাঁকা হয়ে যাবে। ওই যে কুঁজো হয়ে যাবে। যেটা দেখতেছেন যে আপনার ব্লু রঙের, ওইটা হলো আপনার হলো সায়াটিক নার্ভ, একদম আঙুল বন্ধ যাবে। হ্যাঁ, গোড়ালি এটা ডিপেন্ড করে যে কোন লেভেলের সাথে নির্ভর করে। এরপরে যদি আমরা যাই, তাহলে আমরা বুঝতে পারবো যে এই যে প্রধান লক্ষণগুলো কি। প্রাথমিক অবস্থায় ধরেন আপনার কোমরে থাকবে, এরপর পা গুলা ঝিঝি করবে, বিছানায় যদি শুয়ে এপাশ ওপাশ করতে গেলে আপনার ব্যথা লাগবে, সামনে ঝুঁকলে খুব ব্যথা বেশি হয়, এবং শোয়ার পরে অনেক সময় কমে যায়, কিন্তু শোয়া থেকে ওঠার টাইমে আপনার ব্যথা হবে। এবং পিএলআইডি ব্যথা এমন বেশি অনেক সময় হবে, মানুষ পাগলের মতো হয়ে যাবে। এখন যদি আমরা যাই যে ধরেন রোগী কিভাবে আমাদের আসে, তাহলে যদি আমরা ধরেন কোনো একটা ভিডিও দেখতে পাই, তাহলে আমরা বুঝতে পারবো যে এই রোগীগুলাকে আমার পরেরটা গেলে আমরা বুঝতে পারবো যে কিভাবে আসে। প্রাথমিক অবস্থায় ব্যথা তো অনেক বেশি থাকে, এগুলো দরকার নেই যে স্টেজ আমরা মেডিকেলে বোঝানোর জন্য। কিন্তু রোগীর কষ্টের কথা যদি বলি, তাহলে আমরা একটা পেশেন্ট যখন আপনাদের কাছে আসে, তখন আসলে কি ধরনের অবস্থায় আমরা যে আসে? পরের স্লাইডটাতে সোজা হয়ে থাকে? হ্যাঁ, এটা আমাদের পরের স্লাইডটা যদি যাই, এবার এটা দেখুন, ওই যে উপরে বাম দিকে সাদা আছে, কিন্তু দেখেন একটা পাশে কিন্তু বাম পাশে ভালো, আমার ডান পাশে আবার দেখেন সেখানে কালো হয়ে গেছে। এটা হলো একটা এমআরআই ফাইন্ডিংস। আমরা একদম এই যে এটা বড় করে দেখে অনেক সময় হাড়গুলো চেপেও যায়, যেমন যে দ্বিতীয়টা আমাদের অ্যারো দেওয়া আছে যে ডিস্ক যদি না থাকে সমস্যাটা কি, ওই ব্রেন থেকে দেখেন নেমে আসতেছে একটা মোটা স্পাইনাল কর্ড রগের মতো নিচের দিকে চেপে ধরে আছে। যখন দুই পায়ের দিকেও যেতে পারে, এক পায়ের দিকেও যেতে পারে, রোগী একদম পাগলের মতো হয়ে যায়। এরপরটা যদি আমরা যাই, দেখেন যে বাম দিকে এটা দেখেন অপারেশনের আগে, হ্যাঁ হাঁটতেছে, কেমনে হাঁটে দেখবেন আপনি, কি কষ্ট করে দেন হাঁটতেছে। ওনার হাঁটা এমনি হাঁটতে গেলে তার পায়ের গোড়ালির উপরে সে হাঁটতে পারবে না। কিন্তু এই রোগীর যেন আমরা অপারেশন করতেছি, করার পরই দেখেন তার হাঁটাটা অনেকটাই কন্ট্রোল হয়ে গেছে। সুবিধা হলো যে সার্জারি কিন্তু সবসময় লাগে না, এটা একটা ভালো দিক। আমাদের যদি আমরা মানে পার্সেন্টেজ ধরি যে কত ভাগ রুগী আমরা অপারেশন লাগবে, কত ভাগ রুগী অপারেশন ছাড়া ভালো হবে পিএলআইডি, তার কিন্তু শতকরা ৮০-৮৫ ভাগ, ক্ষেত্র বিশেষে ৯০ ভাগ তার কিন্তু অপারেশন লাগে না। ডিস্ক প্রলাপসটা সাধারণত মানে কেন হয়, কি কারণে হয়? অতিরিক্ত ওজন বহন করার কারণে, নাকি কোনো আঘাতজনিত কারণ? আঘাত তো আছে। একটা হলো যে ডিস্ক প্রলাপস হবে সাধারণত প্রাপ্তবয়স্ক, ইয়াং অ্যাডাল্ট, যারা খুব কর্মক্ষম লোক, ওনাদের কিন্তু ডিস্ক প্রলাপস বেশি হয়, কারণ এই সময় ডিস্কগুলো খুব অ্যাক্টিভ, তরতাজা থাকে এবং জেলের পরিমাণটাও বেশি থাকে। একটা বয়সের পরে কিন্তু জেলগুলো একটু শুকিয়ে যায়। আমরা যে পেশেন্টটাকে দেখলাম, she was supposed to young, এই ইয়াংরা হয়, ওজন যেটা বলছেন খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর, যে ভারী মোটা লোক তাদের কিন্তু ডিস্ক প্রলাপস বেশি। আবার আমি যে কাজ করি না, অলনেসাইনের একটা কাজ করতে গেলাম, নিজেই হয়তো একটা ওজন নিতে গেলাম, নোয়া বাঁকা হয়ে কিছু করতে গেলাম, বলা হয় যে কাজ আমি সবসময় করি না, এই ধরনের একটা কাজ যদি আমি হঠাৎ করে করতে যাই, তাহলে দেখা যাবে যে আমার এই ডিস্কে এত চাপ, মানে অ্যাক্সিডেন্টালিও হতে পারে এবং ইনসিডেন্টালি কারণেও হতে পারে। আর যে বললাম যে আমি কাজ করি, হঠাৎ করে মনে হলো আমি সোফাটা নিজে একটু সরাই রাখি, ঘরের মধ্যে আমি কাজ করতেছি, আমি কম্পিউটারটা মনিটরটা আমি সরাতে গেলাম, যেটা আমি সবসময় করি না, এরকম। এবং ঘরের মধ্যে হেভি ওয়েট, যেটা দেখা যায় আমাদের পারিবারিক জীবনে মহিলাদের কিন্তু রোগটা বেশি হয়। কারণ ওনারা যে ঘরের মধ্যে যখন কাজ করে, দেখা যায় একটা বালতি, বড় একটা বালতি নিয়ে গেল, একটা ওজনের খাবার দাবার জিনিস নিয়ে গেল, গ্রামে গঞ্জে ধান একটা দেখা গেলো অনেক বড় একটা কন্টেনারের মধ্যে চাল বা ধান এগুলো উঠাইতে গেল, এই সময় কিন্তু ডিস্ক প্রলাপস হয়। অ্যাক্সিডেন্ট তো একটা আছেই, বাট সাধারণত বাঁকা হয়ে নোয়া কেউ যদি ওজনের জিনিস নিতে যায়, এই ক্ষেত্রেই বেশি হয়ে থাকে। সেক্ষেত্রে যদি সার্জারির প্রয়োজনই হয়, সার্জারির পরে একটা রোগী কি শতভাগ সুস্থতা হয়? আপনি তো দেখলেন নর্মালি যে আপনি অনেক ভালো রেজাল্ট, এবং এই সার্জারি ছাড়াও কিন্তু রোগী ভালো হয়। আচ্ছা, আর যেমন আমার হসপিটালে আমাদের সবসময় আমরা ২-৪টা রুগী আমরা পাই, যে ধরেন হয়তো কোনো ডাক্তারই দেখছেন, বলছেন যে এটা অপারেশন লাগবে, অপারেশন করার মতোই, মানে তার কষ্ট, তার ফাইন্ডিংস, তার এক্সরে, এমআরআই সব কিছুই আপনার হলে অপারেশন করার মতো। আমরা এই বিষয়ে একটু বিস্তারিত আলোচনা করবো। ছোট্ট একটা বিরতির সময় হয়েছে। দর্শক, আপনারা দেখছেন সুস্থ মেরুদণ্ড অনুষ্ঠান। একটা বিরতি নিয়ে ফিরে আসছে একটু পর, সঙ্গে থাকুন।
দর্শক, আপনারা দেখছেন বাংলাদেশ স্পাইন অ্যান্ড অর্থোপেডিক হাসপাতাল নিবেদিত সুস্থ মেরুদণ্ড অনুষ্ঠান। আজকে আমরা আলোচনা করছি ডিস্ক প্রোলাপস সায়াটিকার বা কোমর ব্যথার অন্যতম কারণ। আমরা সার্জারি প্রয়োজন নাকি আসলে মেডিকেশনের মাধ্যমে এই রোগটা নির্ণয় করে একবারেই রোগী সুস্থ হতে পারে, এই আলোচনার পর্যায়ে বিরতিতে গিয়েছিলাম। সেই একই জায়গাতে আসলে ফিরে আসতে চাই যে অধ্যাপক শাহ আলম, আপনি যেটি বলছিলেন যে অনেক ক্ষেত্রেই মেডিসিনের মাধ্যমে কিন্তু রোগীদেরকে সুস্থ করে তোলা সম্ভব। সেক্ষেত্রে কোন সময় রোগীরা আসলে বা প্রিভেনশন হিসেবে আসলে কিভাবে মানুষজন সচেতন হতে পারেন, কি পরামর্শ? আপনাকে ধন্যবাদ। আমরা যেটা বলতেছিলাম যে অনেক সময় যেমন আমাদের কাছে রুগী আসছে যে হয়তো বাইরে, ঢাকার বাইরে দেখছেন হসপিটালে যে ওনাকে বলছেন আপনার তো সার্জারি লাগবে, সমস্ত কিছুই সার্জারি করার মতো। তারপরেও আমি যখন দেখি যে এই রুগীটাকে হয়তো চেষ্টা করি, দেখা যেতে পারে ট্রায়াল দিয়ে যে এটাকে সার্জারি লাগবে না, এবং আমরা অনেক এরকম পাচ্ছি যে ভালো হয়ে যাচ্ছে, তাহলে আমরা সার্জারিটা করব কখন? যখন একটা রুগী এই যে মেজারগুলো আছে, যে ধরেন তার চলা, লাইফস্টাইল মডিফিকেশন খুব ইম্পর্টেন্ট, যিনি সবসময় বাঁকা হয়ে নয় কাজ করেন, যিনি ওয়েটটা বেশি কন্ট্রোল করেন না, খাবার দাবার স্টাইলটাও তার চেঞ্জ হয় না, এগুলো যখন চেঞ্জ করে সাথে আমরা কিছু স্পেশাল থেরাপি বলি, ফিজিক্যাল থেরাপি, এক্সারসাইজ, এবং বিছানাটা তাকে সমান, খুব শক্ত না নরম না এরকম একটা বিছানা ব্যবহার করবে, এই নিয়ম মানলে সাথে যদি আমরা কিছু থেরাপিউটিক অ্যাপ্লিকেশন করা যায়, তাহলে দেখা যায় অনেক রুগী কিন্তু ভালো হয়ে যাচ্ছে। তারপরেও কিছু রুগী আছে যেগুলো কোনোভাবেই ভালো হয় না। আপনি তো নিয়ম কানুন, ব্যায়াম, থেরাপি, ওষুধপত্র সমস্ত কিছু করলেন, ওজনেরও কমানোর চেষ্টা করলেন, একবার তো ওজন কমে না। তারপরেও যদি না কমে, অথবা দেখা গেল যে ব্যথার সাথে তার এই যে সাইটিক পেইন এবং পায়ের আঙ্গুল অবশ হয়ে যাচ্ছে, এবং কিছু কিছু সময় দেখা যাবে তার শুধু অবশ না, শক্তি কমে যাচ্ছে, আঙ্গুল নাড়াইতে পারতেছে না, একটা পা হয়তো মনে হয় যে একদম প্যারালাইসিসের মতো হয়ে যাচ্ছে, প্রস্রাব পায়খানা বন্ধ হয়ে যাচ্ছে, এইরকম কন্ডিশনে ওজনের কথাটা যেহেতু আসলো, অনেকেরই ওভারওয়েট বেশিরভাগ ক্ষেত্রে হয়ে থাকে। আমাদের বয়স এবং শরীরের হাইট অনুযায়ী যে ওজনটা থাকার কথা তার থেকে অনেক বেশি ওজন থাকে। সেক্ষেত্রে অনেকেই ওজন কমাতে পারে, এবং ডায়াবেটিক আরেকটি সমস্যার অন্যতম কারণ। সেক্ষেত্রে এই ধরনের পেশেন্টগুলোকে আপনারা কিভাবে সার্জারি করেন? যারা ওজন বেশি থাকে, যাদের ওজন বেশি, ডায়াবেটিক আছে। হ্যাঁ, ডায়াবেটিস তো ধরেন এমন একটা রোগ যে শুধু একটা জায়গায় না, সারা শরীরে যত সিস্টেম আছে সবগুলোকে দুর্বল করে দেয়, যে কারণের জন্য সার্জারি করার আগে যে কোনো জায়গায় সার্জারি সবচেয়ে বড় ভয় থাকে তার ইনফেকশন। আমরা যারা সার্জন, প্লাস হয়েছিল যদি সার্জারি করার পরে তার ইনফেকশন হয়ে যায়, সাথে যদি ডায়াবেটিসটা আনকন্ট্রোল হয়ে যায়, তাহলে মাল্টি সিস্টেম অর্গান ফেইলিওর আমরা বলি, তখন অন্যান্য যত সিস্টেম আছে সবগুলো একদম কলাপস করে ফেলে। যে কারণের জন্য সার্জারি করার আগে রুগীকে এক্সপ্লেন করা, এবং তাকে যে কোনো উপায়ে, ওষুধের মাধ্যমে অনেক সময় হয় না, সাধারণত আমরা অপারেশন করার আগে এই রুগীগুলোকে, আগে হয়তো ট্যাবলেট খেয়েই তার ডায়াবেটিস কন্ট্রোল ছিল, কিন্তু ওগুলো কিন্তু আমরা ইনসুলিন দিয়ে আমরা কন্ট্রোল করাই, কারণ ওই অল্প সময়ের মধ্যে তখন এই ট্যাবলেট ফর্মে আপনার এই ওষুধে কাজ হয় না, তখন ইনসুলিন, ইনজেক্টেবল ইনসুলিন দিয়ে আপনাকে হলো ডায়াবেটিসকে আগে কন্ট্রোল করতে, এটা একদম প্রাইমারি একটা হলো। সার্জারির ক্ষেত্রে অতিরিক্ত ওজন প্রতিবন্ধকতা সৃষ্টি করে। প্রতিবন্ধকতা, যাদের ওজন বেশি থাকে আমরা বলি মরবিডিটি, মর্টালিটি, একটা আছে যে একদম মরেই যেতে পারে, খারাপ হয়ে যেতে, তখন 25 to 30% হলো মর্টালিটি রেট ভেরি হাই, যারা হলো ওজন অনেক বেশি। সুতরাং আপনার ওজন বেশি হলে তার একটা রোগ হলে শুধু তা না, রোগ হওয়ার পরে যদি আমরা সার্জারি করতে যাই, তাহলে দেখা যায় 25 থেকে 30% তাদের একদম অ্যাক্সিডেন্টাল ডেথ হওয়ার একটা ঝুঁকি থেকে যায়। সুতরাং আমরা ওজন কমানোর পদ্ধতি যত পথ আছে, শুধুমাত্র অপারেশনের জন্য না, শুধু এই ডায়াবেটিস কন্ট্রোল করার জন্য, তার পিএলআইডি বন্ধ করার জন্য তা না, নর্মাল তার সিস্টেমগুলোকে কন্ট্রোল রাখার জন্য। সেক্ষেত্রে সবশেষ যদি আপনার কাছে জানতে চাই যে সায়াটিকা বা কোমর ব্যথা যেন না হয়, সেক্ষেত্রে আপনার পরামর্শ কি থাকে? দুইটা জিনিস আমরা যেটা বলি, যেহেতু আমরা সার্জারি বলছিলাম, এখন কিন্তু আমরা সার্জারি যদি করতেও হয়, যেমন আমাদের সেন্টারগুলোতে আমরা বলি এন্ডোস্কোপ, মাইক্রোস্কোপ, ছোট্ট ছিদ্র করে আমরা কিন্তু করার সুযোগ আছে। এটার বিরাট, কারণ রুগীরা খুব ভয় পায়, আমার অনেক কাটাকাটি করবে, কমের আমার অপারেশন করলে আমি মনে আর প্যারালাইসিস হয়ে যাবো, আর সুস্থ হবে না, একটা খুব ভীতি কাজ করে। এই দুশ্চিন্তা বা ভীতি কিন্তু এখন আর নাই। আমাদের সেন্টারে আমরা তো ছোট্ট ছিদ্র করে লেভেল দেখে আমরা বলি মেশিনের মাধ্যমে অলমোস্ট করা যায়, প্রসিডিউর অনেক কমেছে, সেলাই টেলাই লাগে, প্রযুক্তি এখন অনেকটা সহজ। আমরা 2 দিন বা 3 দিনের মধ্যে আমরা রোগী ছুটি দিয়ে দিই। আর যেটা বলছেন যে ভালো থাকার উপায় কি, 1 নম্বর হলো আপনার মেরুদণ্ড ভালো থাকার জন্য, যেমন আমাদের যে বসার যে স্টাইল, আমরা একদম শরীরটা ছেড়ে দিয়ে বাঁকা তেরা করে বসলাম, এরকম বসা যাবে না। আপনি লং টাইম বসতে হলে চেয়ারগুলো, যেমন আমরা রিভলভিং চেয়ার, খুব কমফোর্টেবল একদম মনে করতে আরাম তা না, যেটা লো হাইট লো ব্যাক যে চেয়ারগুলো, ওগুলো হলো ভালো,
এবং আমরা যখন বসবো পিছনে আমরা একটা কুশন দিয়ে যেন আমরা বসি, বসার টাইমে আপনি একদম আর্মি স্টাইল আপনি বসবেন, সিনা টান করে স্ট্রেট। কারণ আপনি স্ট্রেট না রাখলে মেরুদণ্ড কিন্তু কোমরের দিকে হলো মানে লর্ড, আবার ঘাড়ের দিকেও লর্ড, আর মানে সামনের দিকে ফরওয়ার্ড বেন্ডিং থাকে। এই জিনিসগুলো মেনটেন করা দরকার। এক্সারসাইজ খুব ইম্পর্টেন্ট। জি। নাম্বার 2, সামনে ঝুঁকে কাজ করা, ভারী জিনিস তোলা, এটা আপনি বন্ধ রাখতে হবে। ওজন বেশি থাকলে ওজন কমান। আর দুইটা জিনিস আমরা সবসময় বলি, আমাদের দেশে অনেক লোক স্মোকিং করে, মদ্যপান খুব কম পার্সেন্টেজে করে, কিন্তু যারাই স্মোক করবে, মদ্যপান করবে, দুইটা আপনাকে বন্ধ রাখতে হবে। তৈলাক্ত খাবার, ফ্যাটি ডায়েট, ফাস্ট ফুড, আর তার যেটা মানে পরিমিত কোক নিয়ন্ত্রিত জাতীয়, জীবনধারা মানুষকে সুস্থ থাকতে সুস্থ থাকবে। সহায়তা আর করে। হলো যে ঠিক মেরুদণ্ডের পিছনে যে মাসেলগুলো, যেটা আপনার মেরুদণ্ডকে সোজা রাখবে, বাঁকা রাখবে, নর্মাল অ্যালাইনমেন্ট যেটা, এইটা রাখার জন্য কিন্তু পার্টিকুলার কতগুলো ব্যায়াম আছে। ওই ব্যায়ামগুলো খুব দরকার। আপনি ধরেন ড্রাইভ করতেছেন লং টাইম, অবশ্যই অবশ্যই আপনি পিছনে একটা কুশন দিয়ে বসবেন। যারা ডেস্ক জব করেন, আর কোনো অ্যাক্টিভিটি নাই, 1 ঘন্টা কাজ করলেন, 1.5 ঘন্টা কাজ করলেন, 5 মিনিট আপনার পজিশন একটু দাঁড়ালেন, পজিশন চেঞ্জ করা খুব ইম্পর্টেন্ট। এগুলো যদি করা যায় তাহলে কিন্তু আপনার হলো মেরুদণ্ড যেমন ভালো থাকে, শুধু ডিস্ক না, অন্যান্য আরও আছে যে ডিজেনারেটিভ যে চেঞ্জগুলো, বয়সজনিত পরিবর্তন, ওটা আপনার কম হবে। প্লাস হচ্ছিল যে আমরা যে হাড়ের ক্ষয় রোগ বলি, এই ক্ষয় রোগ খুব ডেঞ্জারাস। উপর থেকে কিন্তু আপনি বুঝতে পারবেন না, নাদুস নদুস। মেয়েদের ক্ষেত্রে একটু বেশি হবে এই ক্ষয় রোগ। জি। হ্যাঁ, যে কারণের জন্য ছেলেদের কিন্তু এখন দেখা যাচ্ছে যে অনেক বেশি বিধায় আমরা বলি যে অলমোস্ট কাছাকাছি প্রতি 3 জন মহিলার 1 জন মহিলা কিন্তু ক্ষয় রোগ জি, হাড়ের। অনেক ধন্যবাদ আপনাকে। সময় স্বল্পতার কারণে খুব বেশি বিস্তারিত আলোচনা করতে পারলাম না। আপনাকে দর্শক, ধন্যবাদ। আপনারা দেখছেন সুস্থ মেরুদণ্ড অনুষ্ঠান। আজকে আমরা আলোচনা করলাম ডিস্ক প্রোলাপস বা সায়াটিকার অর্থাৎ কোমর ব্যথার যে কারণ, সেই বিষয়টি নিয়ে। নিশ্চয়ই আপনারা উপকৃত হয়েছেন। সঙ্গে থাকে আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।